কোনো সম্পত্তি যদি নিলাম বিক্রয় করা সম্ভব না হয় তাহলে আদালত পুনরায় চাইলে কমপক্ষে বহুল প্রচারিত 2টি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এবং আদালতের নোটিশ বোর্ডও কিন্তু নোটিশ ঝুলিয়ে এবং স্থানীয়ভাবে ডুল ডাকর এগুলা বাজিয়ে তারপর সিলমোহরকৃত টেন্ডার আহ্বান করবে এবং বিক্রয় এবং বাজেয়াপ্ত করবে। 4-এর কতে আমরা যেটা পাই আসলে যে পত্রিকার মাধ্যমে যদি বিজ্ঞপ্তি জারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকের এই অর্থ আইন আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার 18তম পর্বে। আজকে আলোচনা করব সেকশন 33 নিয়ে। সেকশন 33-তে অকশন সেলের বিষয়ে কথা বলা আছে। আর সেকশন 33 সাবসেকশন 1-এ কোনো সম্পত্তি নিলাম বিক্রয়ের সময় বাদী খরচে কিন্তু বিজ্ঞপ্তি প্রচারের অনধিক 15 দিনের মধ্যেই টেন্ডার আহ্বান করবে ও বহুল প্রচারিত একটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করবে এবং আদালতের নোটিশ বোর্ডে ঝুলিয়ে ও স্থানীয়ভাবে ডুল যুগেও কিন্তু বিজ্ঞপ্তি প্রচার করবে। সেকশন 33 সাবসেকশন 2-তে আমরা দেখতে পাই প্রত্যেক দরদাতা সর্বোচ্চ 10 লক্ষ টাকা হলে 20% উদ্ধৃত যে হার আছে সেটা উদ্ধৃত দর এবং 10 লক্ষ টাকা অপেক্ষা যদি অধিক এবং অনূর্ধ্ব 50 লক্ষ টাকা হলে 15% হারে, আর উদ্ধৃত দর যদি 50 লক্ষ টাকার অধিক হয় তাহলে কিন্তু 10%-এর সমপরিমাণ টাকা, যেটা আমরা জানি, সেটার জামানত স্বরূপ ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার আদালতের অনুকূলে দরখাস্তের সাথে দাখিল করবেন। এখন 2-এর কতে সেকশনে দেখা যায় যে দরপত্র সরাসরি নির্দিষ্ট দরপত্র বাক্সে কিংবা রেজিস্ট্রিকৃত ডাকযোগেও কিন্তু দাখিল করতে হবে। 2-এর খতে আমরা যদি দেখি অনূর্ধ্ব 10 লক্ষ টাকার যেই উদ্ধৃত দর গৃহীত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যেই 10 লক্ষ টাকা অপেক্ষা অধিক এবং অনূর্ধ্ব 50 লক্ষ টাকার উদ্ধৃত দর গৃহীত হবার পরবর্তী 60 দিনের মধ্যে এবং 50 লক্ষ টাকার অনধিক যদি হয় তাহলে সেক্ষেত্রে উদ্ধৃত যে দরটা আছে সেটার গৃহীত হবার প্রায় পরবর্তী 90 দিনের মধ্যেই দরদাতা কিন্তু সমুদয় যে অর্থ আছে সেটা পরিশোধ করবে। এখন পরিশোধে যদি ব্যর্থ হয় তাহলে আদালত জামানতের টাকা যেটা আছে সেটা বাজেয়াপ্ত করবে। তবে এখানে একটা শর্ত আছে যে সংশ্লিষ্ট যে ডিক্রিদার আছেন, এটা আর্থিক প্রতিষ্ঠান, ডিক্রিদার বা আর্থিক প্রতিষ্ঠান যিনি হন, লিখিত যদি দরখাস্ত দাখিল করে দায়িকের যে সুবিধার্থে সময়সীমা বর্ধিত করবার জন্য অনুরোধ যদি করে তাহলে আদালত নির্ধারিত সময়সীমার অধিক আরো 60 দিন পর্যন্ত সময় বাড়াতে পারবে। তবে 2-এর গতে আমরা যেটা দেখি, ডিক্রিদারের পক্ষে যদি লিখিতভাবে আদালতকে দরপত্র সম্পত্তির বা দরপত্রে যদি সম্পত্তির প্রস্তাবকৃত মূল্য অস্বাভাবিকভাবে অপর্যাপ্ত হলে আদালত দর প্রস্তাব কিন্তু অনেক ক্ষেত্রে অগ্রাহ্য করতে পারবে। সাবসেকশন 3-তে আমরা যেটা দেখি প্রিয় দর্শক, জামানত যদি বাজেয়াপ্ত হয় তার অর্থ কিন্তু ডিক্রিদারকে প্রদান করা হবে। ডিক্রিকৃত দাবির সাথে উক্ত অর্থ সমন্বয় করা হবে এবং পরবর্তীতে আদালত দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা যিনি থাকবেন তার কর্তৃক যে উদ্ধৃত দর আছে এবং পূর্বে যে বাজেয়াপ্তকৃত যে জামানত আছে সেটা একত্রে কিন্তু সর্বোচ্চ দরদাতা যা আছে তার দ্বারা উদ্ধৃত দর অপেক্ষা কম না হইলে উক্ত দ্বিতীয় যে সর্বোচ্চ দরদাতা আছে তাকে সম্পত্তি নিলাম খরিদ করতে আহ্বান করবে। এখানে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা যদি আহত হবার পর অর্থাৎ যদি নির্ধারিত সময় সীমার মধ্যে সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন এবং সেটা করতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হবে এবং জামানতের অর্থ ডিক্রিদারকে ডিক্রির দাবির সাথে সমন্বয় করে প্রদান করা হবে। মূলত সাবসেকশন 4-এও এই ব্যাপারে কোনো সম্পত্তি যদি নিলাম বিক্রয় করা সম্ভব না হয় তাহলে আদালত পুনরায় চাইলে কমপক্ষে
বহুল প্রচারিত 2টি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এবং আদালতের নোটিশ বোর্ডও কিন্তু নোটিশ ঝুলিয়ে এবং স্থানীয়ভাবে ডুল ডাক্কর এগুলা বাজিয়ে তারপর সিলমোহরকৃত টেন্ডার আহ্বান করবে এবং বিক্রয় এবং বাজেয়াপ্ত করবে। 4-এর পথে আমরা যেটা পাই আসলে যে পত্রিকার মাধ্যমে যদি বিজ্ঞপ্তি জারি করা যায় তাহলে সেই ক্ষেত্রে বাদী লিখিতভাবে আদালতকে যে পত্রিকার নাম অবহিত করবে আদালত উক্ত পত্রিকাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে পত্রিকা যদি দেখা যাচ্ছে একটা অখ্যাত পত্রিকা বহুল প্রচলিত না, সেই পত্রিকা যদি বাদী দেয় তাহলে সেক্ষেত্রে কি আসবে সেটাও কিন্তু উচ্চ আদালতে এই ধরনের অনেক সিদ্ধান্ত আছে, এগুলো পরে আলোচনা করব। সাবসেকশন 5-এ আমরা যেটা দেখি কোনো সম্পত্তি যদি নিলামে বিক্রয় করা সম্ভব না হয় তাহলে যে ডিক্রিকৃত যে দাবিটা আছে এটা পরিপূর্ণভাবে যদি পরিশোধ না হওয়া পর্যন্ত দখল এবং ভোগের অধিকার সহ ডিক্রিদারের অনুকূলে ন্যস্ত করা হবে এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয় করে অপরিশোধিত যে ডিক্রি আছে ডিক্রির দাবি আদায় করতে পারবে এবং আদালত ওই মর্মে একটি সার্টিফিকেট ইস্যু করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাও কিন্তু হয়, অর্থাৎ টাকা মেরে দেওয়ার কোনো সুযোগ নেই আর কি ব্যাংকের কাছ থেকে। যদি টাকা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে না দেওয়ার কোনো সুযোগ নেই যদি প্রপার্টি থাকে অর্থঋণ আদালত আইনে। সাবসেকশন 6-এ যেটা আমরা দেখি অর্থঋণ ডিক্রিকৃত যে ব্যাংক আছে অঙ্কের অতিরিক্ত অর্থ যদি বিক্রয় বাবদ আদায় হলে তাহলে উক্ত যে অতিরিক্ত অর্থ আছে সেটা দায়ককে এটা ফেরত প্রদান করতে হবে এবং এই বিক্রিকৃত যে অর্থ আছে ডিক্রির দাবি অপেক্ষা কম হইলে অবশিষ্ট অর্থ যেটা থাকবে সেটা 28 ধারার বিধান মোতাবেক আরো জারির মামলা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ 6-এর পথে আমরা যেটা দেখতে পাই যে ক্ষেত্রে কোনো সম্পত্তি দখল এবং ভোগের অধিকার সহ ডিক্রিদারের অনুকূলে ন্যস্ত করা হয় তাহলে করা সত্ত্বেও ডিক্রিদার উক্ত সম্পত্তি উপযুক্ত মূল্যে প্রকাশ্যে আপনার নিলামে বিক্রয় করতে যদি অসমর্থ হন সেক্ষেত্রে উক্ত সম্পত্তির যেটা আমরা দেখতে পাই যে নির্ধারিত মূল্য কিংবা যুক্তিসঙ্গত যেই আনুমানিক মূল্য আছে সেটা বাদ দিয়ে সেকশন 28-এর যে বিধান আছে সেই সাপেক্ষেই কিন্তু জারির মামলা দায়ের করা যাবে, সেটা আইনে সুস্পষ্ট বলা আছে। আবার আমরা এখানে দেখতে পাই যে 6-এর খতে তারপরও যদি বিক্রি করা সম্ভব না হয় তাহলে বিক্রিদারের উপর দখল এবং ভোগের অধিকার যেটা আছে সেটা ন্যস্ত হওয়ার তারিখ থেকে 6 বছরের মধ্যে ডিক্রিদার যদি লিখিত আবেদন করে মালিকানা অর্জন করতে পারবে এবং 6 বছর উত্তীর্ণ করার আবার যে সময়টা আছে এটার সাথে সাথেই উক্ত সম্পত্তিতে ডিক্রিদারের মালিকানা স্বয়ংক্রিয়ভাবেই বর্তিত হবে এবং সংশ্লিষ্ট আদালত হতে তৎমর্মে কিন্তু বা এই সংক্রান্তে ঘোষণা বা সনদ গ্রহণ করা যাবে। এটা এখানে আইনে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত অনেকগুলো জাজমেন্ট আছে, এই সংক্রান্ত অনেকগুলো মামলা হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপেলেট ডিভিশনে। এই জাজমেন্টগুলো রিপোর্টেড হয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। ফরিদউদ্দিন মাহমুদ ভার্সাস এমডি সাইদুর রহমান এন্ড আদার্স, এটা 31 BLD, এটা 2011 সালের মামলা। অ্যাপেলেট ডিভিশনের মামলা, এটা 78 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে। আর আফিয়া সুলতানা ভার্সাস জাজ অর্থঋণ আদালত আইন, স্পেশাল অরিজিনাল জুরিডিকশন এটা করা হয়েছিল, রিড করা হয়েছিল আসলে 63 DLR, এটা রিপোর্টেড হয়েছে। 2011 সনের মামলা, এটা হাইকোর্ট ডিভিশনের মামলা, যদিও 354 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। আতিকুল্লাহ ভার্সাস অর্থঋণ আদালত, এটা 16 BLC তে আমরা এটাকে দেখতে পাই রিপোর্টেড হয়েছে। 2011 সালের মামলা, এটা 486 নম্বর পেজে রিপোর্টেড হয়েছে। প্রভাত কুমার দাস ভার্সেস অগ্রণী ব্যাংক লিমিটেড, 15 BLC তে 2010 সালে রিপোর্টেড হয়েছে 113 নম্বর পেজে। আর একটি মামলার কথা না বললেই নয়, আওলাদ হোসেন ভার্সেস বাংলাদেশ শিল্প ব্যাংক এন্ড আদার্স, এটা 30 BLD অর্থাৎ 30 BLD 2010 সালের মামলা, হাইকোর্ট ডিভিশনের 314 নম্বর পেজে প্রিয় দর্শক আপনারা এটা রেফারেন্সটা পেয়ে যাবেন। সোনালী ব্যাংক ভার্সাস অর্থঋণ আদালত, এটা আমরা 62 DLR এ এটা রিপোর্টেড হয়েছে জানি, এবং 2010 সালের মামলা, এটা অ্যাপিলেট ডিভিশনের কেস, কিন্তু এটা 231 নম্বর পেজে আপনারা এর সম্পর্কে রেফারেন্স পেয়ে যাবেন। ফেয়ার টেক লিমিটেড ভার্সেস বাংলাদেশ শিল্প ব্যাংক, এটা 45 GLR এ অ্যাপিলেট ডিভিশনের মামলা রিপোর্টেড হয়েছে 136 নম্বর পেজে। এবং সোনালী ব্যাংক ভার্সেস
এমডি সিদ্দিকুর রহমান, এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক 15 বিএলডি-তে 1995 সনের মামলা। এটা হাইকোর্ট ডিভিশনের কেস, 610 নাম্বার পেজে এটা রিপোর্টেড হয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেডের মামলা প্রিয় দর্শক, মেসার্স মেরিনা ফ্যাশনসওয়্যার প্রাইভেট লিমিটেড এন্ড আদার্স এর মামলা 15 বিএলডি-তে রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। এটা হাইকোর্ট ডিভিশনের মামলা, 425 নম্বর পেজে রিপোর্টেড হয়েছে। আরেকটি মামলার কথা উল্লেখ করতে হবে প্রিয় দর্শক, এটা মিস্টার জাস্টিস তোফাজ্জল ইসলাম এটা রথজাত ছিলেন, তো এটা 6 এডিসি-তে রিপোর্টেড হয়েছে, 594 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন এই মামলাটা। মুসাম্মদ সেতারা বেগম ভার্সেস আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এন্ড আদার্স, এই মামলাটি রিপোর্টেড হয়েছে 17 বিএলজি অর্থাৎ 17 বিএলজিতে প্রিয় দর্শক। এটা 2011 সালের মামলা, পেজ নাম্বার 503-এ পেয়ে যাবেন। সেতারা বেগম ভার্সেস আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের যে মামলাটি, এই মামলাটি 61 ডিএলআরও রিপোর্টেড হয়েছে। 2009 সালের মামলা প্রিয় দর্শক, 791 নাম্বার পেজে প্রিয় দর্শক এটা পেয়ে যাবেন। আর একটি মামলার কথা বলতেই হয়, লেফটেন্যান্ট কর্নেল এম এ মান্নান রিটায়ার্ড ভার্সেস সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেডের একটি মামলা রয়েছে। এটি 31 বিএলডি-তে রিপোর্টেড হয়েছে, 2011 সালের মামলা, অ্যাপেলেট ডিভিশনের মামলা। এটি জাজমেন্ট 124 নম্বর পেজে রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। আরেকটা এনবিআর এর একটি মামলা, এনবিআর ভার্সেস দুলাল চন্দ্র ভৌমিক, এটা 7 এডিসি-তে রিপোর্টেড হয়েছে, 548 নম্বর পেজে, এটা অ্যাপেলেট ডিভিশনের কেস। মোহাম্মদ জুনায়েদ কাদের ভার্সেস দ্য লার্নেড অথরিন আদালত নং 4 ঢাকা এন্ড আদার্স, এটা 3 এডিসি-তে রিপোর্টেড হয়েছে, 825 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন, এটা অ্যাপেলেট ডিভিশনের কেস। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আরেকটি মামলার কথা বলা যেতে পারে, এটা আফসারা সুলতানা ভার্সেস জাহাজ অথরিন আদালত 63 ডিএলআর পেজ নাম্বার 354-তে রিপোর্টেড হয়েছে মামলাটি। উদয়ন গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ভার্সেস বাংলাদেশ, এটা একটা রিট পিটিশন করেছিল, তো 59 ডিএলআর এ এটা রিপোর্টেড হয়েছে, 2007 সালের কেস। এটা 615 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। তো অর্থঋণ আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার 18তম পর্বে আজকের আলোচনা এই পর্যন্তই প্রিয় দর্শক। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন 33। এগুলা একটু যারা পেশাজীবী আছেন, আমার বিজ্ঞ বন্ধু, আইনের ছাত্র সহ যারা পেশায় সংশ্লিষ্ট আছেন, এই সেকশনটার ভিতরে কিন্তু অনেক পেজ আছে। এটা একটু ভালোভাবে ইন বিটুইন দ্য লাইন্স পড়তে হবে বারবার, এবং ডিসিশনগুলোকে খুঁজে বুঝে তারপর আমাদের সম্মানিত বিচার প্রার্থী যারা আছে তাদেরকে এই ব্যাপারে আমাদের অ্যাডভাইস বা গাইডলাইন দিতে হবে, যাতে করে তারা প্রকৃত ন্যায় বিচার পায়। তো আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।